একজন ফকিরনি, ভাত খাইতে পারতে না, আপনি ভাত খাইতে পারতেন, আমি তোমাকে এখানে এনেছি এই সংসারটা আমরা তিনজনে মানে ভালোভাবে করতে পারি। আর ইউ ম্যাড? তুমি কি কখনো আমাকে চেয়েছো? তুমি তো তাকে পেয়ে তো আমাকে ভুলেই গেছো। আরে পাগল, ভুলে গেছো। তোমার মতো মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তুমি আর কি চাও? বাসা থেকে বের করার জন্য তুমি মামলা করছো। কে মামলা করছে? আমি টু সে সামথিং। আমার হাজবেন্ড। হাজবেন্ড তো দিয়ে দিয়েছো, বলেছো না পরগাছা দিয়ে দিয়েছো, তো তুমি আরেকটা খুঁজে নাও। আদ্রিতা, আপনি কি স্বপনের সংসারে আবার ফিরে যেতে চান? উনি যেতে চাইলে আমি থাকতে চাই না। তুমি সংসার করো, ঠিক আছে, অন্য একটা ছেলের সাথে বিয়ে করো, তুমি অন্য কোথাও সংসার করো, প্লিজ আমাকে আমার বলতে দাও। তোমাকেই লাগবে, জাস্ট তোমাকেই যাও। স্বামীকে বিয়ে দেওয়ার সময় আমার তার সঙ্গে চুক্তি ছিল যে সপ্তাহে আমি 4 দিন আমার কাছে থাকবে আর আনিসার কাছে 3 দিন থাকবে। প্রথমে আমি 7 মাস আমি ওদের সাথেই ছিলাম, তখন স্বামী আর স্বামী থাকলো না, স্বামী হয়ে গেল মালিক আর সতীন হয়ে গেল মালকিন। ফার্স্ট ওয়াইফ একদিকে, সেকেন্ড ওয়াইফ একদিকে, আমি তো একটা মানুষ, আমার ওয়াইফই কিন্তু ওকে পছন্দ করিনি, আমি কিন্তু পছন্দ করিনি। হ্যাঁ ঠিক আছে, করেনি, তাহলে আপনি বিয়েটা করতেন না? আমি বিয়েটা করতে চাই না তো আপু। বিয়ে করেছি বলে একই ছাদের নিচে তো একসাথে থাকা সম্ভব না। আদ্রিতা আপু তার স্বামীকে নিয়ে এক ছাদের নিচে থাকতে চায়, এটা কি কখনো সম্ভব? সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অপ্রিয় সত্য অনুষ্ঠানে। আর পুরোটা অনুষ্ঠান জুড়ে আমি নাজনীন হাসান চুমকি আপনাদের সাথে থাকছি। দর্শক, আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটে যা সত্য, কিন্তু অপ্রিয় সত্য। এই অপ্রিয় সত্য বা সত্যের সাথে ঘটনা একটা ঘটলেও জড়িত থাকে অনেকজন। আর তেমনই সত্য, অপ্রিয় সত্য নিজের মুখে আমাদের সাথে শেয়ার করার জন্য এই স্টুডিওতে উপস্থিত আছেন আদ্রিতা। আমরা এখন কথা বলবো আদ্রিতার সাথে। আদ্রিতা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনি কি কথা আমাদের সাথে শেয়ার করতে চান? আপনি নির্ভয়ে নিশ্চিন্তে আমাদেরকে খুলে বলতে পারেন। আসলে আপু, আমি আপনার সঙ্গে আমার সাংসারিক লাইফের কথা শেয়ার করতে চাই, যেটা আমার সঙ্গে ঘটে গেছে। আসলে এটা আমার সঙ্গে ঘটা উচিত হয়নি, আমি সেটা আপনার সঙ্গে শেয়ার করতে চাই। কি ঘটে গেছে এবং কি ঘটা উচিত হয়নি সেটাই তো আপনি বলতে এসেছেন, আমরা সেটাই শুনতে চাইছি, বলুন আপনি। আসলে আপু, আমি ভালোবেসে আমার হাজব্যান্ডকে আমি বিয়ে করি। তো বিয়ের পরে আমার সঙ্গে যেটা ঘটে গেছে, আসলে এটা আমার মানে ঘটা আমার সঙ্গে আসলে এটা উচিত হয়নি আমার মনে হয়। কারণ আমার মতো একজন ভালো মানুষের সঙ্গে এরকম ঘটবে আসলে আমি এটা কখনো আশা করিনি। আর মানে সংসারটা মানে লাস্ট পর্যন্ত আমি টিকাইতে পারলাম না। তো কেনই বা আমার কি দোষ ছিল এটা আমি নিজেও জানি না। আল্লাহ মনে হয় আমাদের মতো ভালো মানুষের এটা একটা পরীক্ষা, আমাদের মতো ভালো মানুষের জন্য এটা একটা পরীক্ষা আমার মনে হয়। আল্লাহ তাআলা মানুষের পরীক্ষা সব সময় নিতে থাকেন। আর সমস্যা আসলে সবারই আছে। সমস্যা আমি যখন আমার কথা বলবো তখনও মনে হবে আপনার কাছে যে হ্যাঁ, এটা আপুর সমস্যা। আপনি যখন আমার কাছে এসেছেন আপনার সমস্যা নিয়ে এসেছেন, কিন্তু আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে সেই সমস্যাটা কি, যে যার কারণে আপনার সংসারটাই টিকলো না। আপু, আমার একটা ছোট্ট একটা স্বপ্ন ছিল যে আমি সংসার করব, আমার 2টো বাচ্চা থাকবে, আমার হাজবেন্ড থাকবে এবং সুখে সংসার করব, এরকম আমার একটা স্বপ্ন ছিল, যার জন্য আমি ভালোবেসে আমি স্বপনকে বিয়ে করি। আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম স্বপন? জি জি আপু, জি। তো বিয়ে করার পর আসলে লাস্ট ফিনিশিং আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, কিন্তু আমার আসলে বাস্তবিক সংসারটা আমার করা হলো না। স্বপনের সাথে আপনার স্বপ্নের সংসার কত বছরের ছিল? আমার স্বপ্নের সংসারটা ছিল 6 বছর। 6 বছর আপনি স্বপন সাহেবের সংসার করেছেন? জি আপু। তারপর আপু আমি ওর সঙ্গে সংসার করলাম, কিন্তু আসলে ওই শ্বশুর শাশুড়ির একটাই কথা, তাদের একটাই কথা যে আসলে বাচ্চা চাই, বাচ্চা চাই, কিন্তু আসলে বাচ্চাটা আসলে আমি তাদেরকে দিতে পারি না। এবং তাদের আমার যে ক্যারিয়ার, আমার যে ভবিষ্যৎ, এটা নিয়ে তাদের কোনো মাথায় ব্যথাই ছিল না, তাদের শুধু বাচ্চা চাই, বাচ্চা চাই। কিন্তু আপনি মা হতে পারেননি, এটাই হলো সবথেকে বড় সমস্যা আপনার সংসারে তৈরি হলো। জি আপু, জি। আপনার স্বামী কি বলতেন এই বিষয়ে? স্বামী প্রথমত আমাকে তেমন কিছু বলতেন না, সে আমার সাপোর্ট করতো, আমাকে ভালোবাসতো। বাট একটা পর্যায়ে আসলে সে আমার পর থেকে মুখটা ফিরিয়ে নেয় এবং সে আমার সাথে অনেক রাফ ব্যবহার শুরু করে। আপনি আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে আপনার নামে মামলা করার হুমকি দিয়েছে। জি আপু।
কারণটা কি সেটা আমরা জানতে চাই। আপু আমি একজন শিক্ষিত মানুষ, যেহেতু আমার বাচ্চা নাই, সেহেতু আমি চেয়েছিলাম যে আসলে একটা চাকরি করি, হুম হুম। নিজের মতো করে চাকরি করি, বাট এটা পরিবার মানে কোনোভাবেই মেনে সময় নিচ্ছে না। কাটানোর জন্য, নিজেকে জি আপু। এস্টাবলিশ করার জি জন্য। আপু, কিন্তু এটা পরিবার কোনোভাবেই মেনে নিচ্ছে না। শ্বশুর বাড়ির পরিবার। জি আপু, শ্বশুরবাড়ির পরিবার কোনোভাবে এটা মেনে নিচ্ছে না। তো যেহেতু আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করছে, আমি তাদের সংসারেই থাকি। হুম হুম। এখন তাদের সংসার থেকে কেন যাচ্ছি না, যার কারণে তারা আমার নামে মামলা করতে চায়। আপনার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করেছে, যেখানে আপনিও আছেন, ওই দ্বিতীয় স্ত্রীও আছে। জি আপু। উনি দ্বিতীয় বিয়েটা করলেন কেন? আসলে কি বলবো আপু, দ্বিতীয় বিয়েটা করছে আমার নিজের ইচ্ছাতেই। মানে আপনার ইচ্ছে আপনার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে জি করেছে? আপু জি। বুঝলাম, আপনি আপনার হাজবেন্ডকে বিয়ে দিচ্ছেন, অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে রাজি করিয়েছেন, তাদের বিয়ে হলো, আসলো, আপনি ফিল করলেন যে আপনার ভুল হয়েছে, কিন্তু এই ফিল করার কারণটা কি? আপু যেহেতু আমি একটা গরিব ঘরের মেয়েকে বউ করে এনেছিলাম, এবং আমি আমার যত নিজের গহনাগাটি ছিল এটা আমি কিন্তু মেয়েকে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে, এবং আমি যে তাদের নিজের হাতে আমি তাদের বাসরঘর সাজিয়ে দিয়েছি, এবং এর থেকে বড় কষ্টদায়ক একটা মেয়ের জন্য কি হতে পারে আপু? অবশ্যই কষ্টদায়ক, কিন্তু এই কষ্টটা তো আপনার নিজের যেচে নেয়া। তারপর আপনার জীবনটা কেমন হলো? প্রথমে আমি 7 মাস আমি ওদের সাথেই ছিলাম। আসলে ওই 7 মাস আমার লাইফটা মানে একটা জাহান্নামে পরিণত হয়েছিল। কারণ ওই টাইমে ওদের মানে বাসার প্রত্যেকটা কাজ, রান্নাবান্না থেকে শুরু করে যত কাজ আছে সেগুলো আমি নিজেই করতাম, কিন্তু এটাও তাদের ভালো লাগেনি। আপনি তো আগেও এই কাজগুলো করতেন, পরে এসে কেন আপনার কাছে মনে হচ্ছিল যে এই কাজগুলো মানে আপনার জন্য জাহান্নামের মানে পানিশমেন্ট হচ্ছে কেন? আপু আমি যেহেতু মেয়েটা এতিম, গরিব ঘরের মেয়ে আমি এনেছিলাম, আমি ভেবেছিলাম ও হয়তো বা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, মিলেমিশে থাকবে আপনার জি আপু, সাথে। জি। কিন্তু একটা সময় আমি লক্ষ্য করলাম যে ওর কথায় বিষ, কাজে বিষ, ও ও পুরোটাই বিষ আমার জন্য, ও আমার লাইফে পুরোটাই বিষ। কিন্তু আমি, ওর উচিত ছিল যে আমার নিজের হাজবেন্ড, আমি নিজের হাজবেন্ডের মায়া ছেড়ে দিয়ে আমি তাকে তার সাথে বিয়ে দিয়ে আমি ঘরে নিয়ে আসলাম তাকে, কিন্তু সে এটা আসলে মানে আপনার সাথে ওই আচরণটা সে করছিল না যেটা আপনি আশা করেছিলেন, বোনের মতো বা সুন্দর মতো দুজন মিলে মিশে থাকবেন, সেই বিষয়টা ছিল না জি আপু জি, সংসারে। এটাই রাইট, এটাই রাইট। সংসারে আপনার সাথে কে কেমন আচরণ করতো? এটা তো শুনলাম ওই মেয়েটা, মানে মেয়েটার নাম কি? আনিসা। আনিসার কথা। আর অন্যদের কেমন আচরণ ছিল আপনার সাথে? অন্যদের আচরণ আপু এতটা ভালো ছিল না। যেহেতু আপু আমি যেহেতু বাচ্চা দিতে পারছিলাম না সংসারে, তো যার কারণে প্রত্যেকে আমার সঙ্গে বাজে বিহেভ করতো। কারণ তারা আশা করেছিলেন যে নতুন স্ত্রী তাদেরকে সংসারে সন্তান এনে দিবে, তাই তো? হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ। আর আপনার হাজবেন্ড? তার আচরণ প্রথম প্রথম বেশ ভালোই ছিল, কিন্তু আস্তে আস্তে দিন যায় আর ওর আচরণটা আসলে আমার পরে ক্ষিপ্ত হতে থাকে। দিন যায় মানে আর একজন স্ত্রী এসেছেন, আপনি আগে ছিলেন, আপনি কিভাবে ব্যালেন্সের কথা চিন্তা করেছিলেন তার সাথে, মানে হাজবেন্ডের সাথে আপনার সম্পর্কের? স্বামীকে বিয়ে দেওয়ার সময় আমার তার সঙ্গে চুক্তি ছিল যে সপ্তাহে আমি 4 দিন আমার কাছে থাকবে আর আনিসার কাছে 3 দিন থাকবে, কিন্তু ক্রমাগত এটা কমতে থাকে। একটা টাইমে সে আমারে 3 দিন আমার কাছে থাকে, 4 দিন আনিসার কাছে থাকে, এরপরে আস্তে আস্তে 5 দিন আনিসার কাছে থাকে, 2 দিন আমার কাছে থাকে। এভাবে আস্তে আস্তে আসলে মানে আমার হাজবেন্ড ক্রমাগত আমার সাথে মানে দিনটাও কমতে থাকে এবং তার বাজে ব্যবহারটা আমার পরে বাড়তে থাকে। সুপ্রিয় দর্শক, আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আদ্রিতা বোঝাতে চাইছেন স্বামী পাশে বা সাথে এক ঘরে থাকাটাই মুখ্য নয়। এইভাবে যে দিনের পর দিন দুজনের দূরত্বটা তৈরি হলো, তাতে তাদের দুজনের সাংসারিক ভালোবাসার সেই জায়গাটা ক্রমাগত কমতে থাকলো, এটাই কি? জি আপু জি। আচ্ছা, তারপর মানে আমি আমাদের এই অনুষ্ঠানে অনেক ধরনের গেস্ট এসেছেন, অনেক যন্ত্রণার কথা বলেছেন, একান্তই হাজব্যান্ড ওয়াইফের এমন যন্ত্রণার কথা, এবং এভাবে স্ত্রী হাজব্যান্ডকে বিয়ে করানোর কথাও আমাদের শোনা হয়নি। তাই আসলে জিজ্ঞেস করছি যে ক্রমাগত এই যে হাজব্যান্ড দূরে চলে যাওয়াটা, ওনার ব্যবহারটা আপনার সাথে কেমন ছিল? আমাকে ওরা চাকরে পরিণত করে ফেলছিল সংসারে।
কারণ সকালের খাবার, রাতের খাবার, দুপুরের খাবার এ সব কিছুই আমার তৈরি করতে হতো। আপু একটা সময় আমার স্বামী আর স্বামী থাকলো না, সংসারের যে যাবতীয় কাজ, ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না, প্রত্যেকটা কাজই আমাকে দিয়ে করানো শুরু করলো। তখন স্বামী আর স্বামী থাকলো না, স্বামী হয়ে গেল মালিক আর সতীন হয়ে গেল মালকিন। আর এই যে সমস্যাটা হচ্ছে সেটা কি কারোর সাথে শেয়ার করেছিলেন আপনি কখনো? না আপু, আমার পরিবারকে এটা জানানো হয়নি। তবে পরিবার একটা বিষয় আন্দাজ করে একটা টাইমে, তখন আমাকে ফিরে যেতে বলে তাদের কাছে, কিন্তু আসলে আমি ফিরে যাইনি। কেন ফিরে যাইনি এজন্য যে আসলে পরিবার যখন আমি ফিরে যাব তখন বলবে যে তুমি আরেক জায়গায় বিয়ে করো। যেটা আমাদের পরিবার থেকে বলে। আচ্ছা, আপনি যাননি, থেকে গেলেন, তারপরে তো আমার সাথে যা ঘটলো আসলে সেটা আসলে ঘটা আমার মনে হয় আমার সঙ্গে ঘটা উচিত হয়নি, আমার মনে হয়। কেমন কি ঘটলো? আপু একটা সময় আমি দেখলাম যে স্বপন গোপনে তাকে গিফট দেয়, গোপনে খাবার কিনে দেয়, বিভিন্ন নানান ধরনের কাপড় এনে দেয়। আসলে মানে স্ত্রী, তারপরে আবার ছোট বউ, নতুন বিয়ে হয়েছে তাদের, তারা তো এটা করতেই পারে। উনি মানে স্ত্রীর জন্য এটা করতেই পারে। আপু এটা সবকিছু আমি মেনে নিয়েছিলাম, কিন্তু আসলে লাস্ট ফিনিশিং কি হলো, সে লাস্টে আমার সাথে আমার হাজবেন্ডের সাথে কথাই বলতে দেয় না আমাকে। আনিসা আপনার হাজবেন্ডের সাথে আপনাকে কথা জি বলতে আপু, দেয় জি না? আমাকে কথাই বলতে দেয় না। আসলে কি বলবো, যে হাজবেন্ড আমার, আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি, এখন সে যদি আমাকে কথা বলতে না দেয় আনিসা, এটা আসলে তো আমার মেনে নেওয়াটা আমার পক্ষে সম্ভব না। তো স্বপনও আপনার সাথে কথা বলার চেষ্টা করেনি? স্বপন একটা সময় আমার সঙ্গে মিসবিহেভ করা শুরু করে এবং আমার গায়েও হাত তোলে। মিসবিহেভ করার কথা বলেছেন, গায়ে হাত তোলা শুরু করে? জি আপু, আনিশা আমাকে বলে ওখানে থাকতে হলে আমার কাজের লোক হয়ে থাকতে হবে। আমি সেটাই করলাম, আমি কাজের লোক হয়ে থাকলাম। সেটাও একটা সময় আনিশা মেনে নিতে পারেনি, বলে নাকি আমার বাসা থেকে চলে যেতে হবে। মানে ওদের সংসার থেকে? জি, তখন আমি বাসা থেকে চলে আসলাম, আসার পরে নাকি ওরা আমার নামে মামলা করবে। তারা এখন বলছে আপনার নামে মামলা জি করবে? আপু, জি। এবং আপনি এই স্টুডিওতে এসেছেন কি এইটারই মানে খোলসা বা পরিষ্কার জানতে, যে কেন তারা আপনার নামে মামলা করবে? জি আপু, আর এই বিষয়টা আসলে আমি মানে কিভাবে নিব বা কি করা এখন আমার উচিত, আসলে আপু এটা আপনার কাছে আমি আসলে জানতে চাচ্ছি, যেটা আমার এখন আমার কি করা উচিত। আমার কাছে জানতে চাইলে আমি তো কোনো উত্তর দিতে পারবো না, কারণ আমরা আসলে আপনাদের কথা শুনি, আপনাদেরকে ভারমুক্ত করি, আপনাদেরকে একটু ভালো রাখার বা আপনারা যেন ভালো থাকেন সেই চেষ্টাটা করি আপনাদের পরিবারের সাথে কথা বলে। তবে অবশ্যই আপনার জানার রাইট আছে কেন তারা আপনার নামে মামলা করবে। এটা কি আপনি বিভিন্নভাবে জানার চেষ্টা করেছেন, আপনার পরিবারকে দিয়ে, তার পরিবারকে দিয়ে, বন্ধু বান্ধবকে দিয়ে? হ্যাঁ আপু, এটা আমি করেছি, জানার চেষ্টা অবশ্যই আমি করেছি। কিন্তু তারা কোনো উত্তর দিচ্ছে না, তাদের এক কথা যে তারা মামলা করবে। জি আপু, তাদের একটাই কথা যে তারা আমার নামে মামলা করবে। আপনি চুরি করেছেন কিনা, আপনি আনিসার গায়ে হাত তুলেছেন কিনা, বা আপনার হাজবেন্ডের এমন কোনো ক্ষতি করেছেন কিনা সেটাও জানায়নি। না, এটা আমাকে বলেনি তারা। দর্শক, এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। একজন মানুষ জানেই না তার নামে মামলা নামক শব্দটা কেন করা হবে, তাকে কেন মামলায় ফাঁসানো হচ্ছে, নাকি মামলা করে তাকে মানে পানিশমেন্ট দেওয়া হবে, কেন এটা জানে না আমাদের আজকের যে অতিথি, তিনি আদ্রিকা। সুতরাং এখন আমাদের অবশ্যই কথা বলতে হবে তার হাজবেন্ড এবং তার হাজবেন্ডের দ্বিতীয় স্ত্রীর সাথে। আপনি কি রাজি আছেন? জি আপু, ওনাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা আসতে রাজি হয়েছেন, ওনারা স্টুডিওতে আছেন। আশা রাখি আপনার এই প্রশ্নের উত্তরটা আমরা জানতে পারবো স্বপন সাহেবের সাথে কথা বললে। জি আপু, জি। আসলে আমি তো আমার নিজের জীবনটাই নষ্ট করছি নিজের হাতেই। এখন তারা দুজন মিলে আমার জীবনটা নষ্ট করছে আপু। আসলে আমি এরকম একটা জীবন চাই না, আমি আসলে এই জীবনটা থেকে বেরিয়ে আসতে চাই। আপনি একটু তাদের কাছে আপনি জিজ্ঞেস করেন তারা কি বলে। অবশ্যই আমরাও চাই না কোনো মানুষ কষ্টে থাকুক, কোনো মানুষ এমন সমস্যায় থাকুক যে সমস্যাটা ক্যারি করতে আমি হলেও আমার কষ্ট হতো। আমরা অবশ্যই চেষ্টা করব। আপু আমি যে কি রকম আছি বা কোন পরিস্থিতিতে আছি, আসলে এটা বলতে আমি আপনার কাছে এসেছি। আচ্ছা, এখন আপনি এর সমাধানটা অবশ্যই আমাকে দিবেন। আমাকে এমন একটা পরিস্থিতির ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং কেন নিয়ে যাওয়া হচ্ছে সেই কারণটা জানতে আমি এখানে আসছি।
আশা রাখি আমি আপনাকে হেল্প করতে পারবো। আমরা সবাই আপনার জন্য চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এখন আমাদের সাথে উপস্থিত আছেন আদ্রিতার হাজবেন্ড স্বপন, যে কিনা আদ্রিতার স্বপ্ন। স্বপন, আপনি কেমন আছেন? আসলে আমার মতো মানুষ, মানে সংসার জীবনে হেরে যাওয়া মানুষ, ভালোবাসার কাছে হেরে যাওয়া মানুষ কীভাবে ভালো থাকতে পারে? আমার মতো মানুষ, এই ধরনের মানুষ পৃথিবীতে ভালো আছে বলে আমার মনে হয় না। কেন এমন কথা বলছেন? আদ্রিতা আপনাকে যথেষ্ট ভালোবাসে। আপনার দ্বিতীয় স্ত্রী আনিসার কথা শুনেছি, তিনিও আপনাকে ভালোবাসে। তারপরও মানে ঠিক কেন এই কথা বলছেন? কেন বলছি আপু? না, সুন্দর কোশ্চেন করছেন যে আমি কেন বলছি কথাটা। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপু, আমার ফার্স্ট ওয়াইফ আদ্রিতা, আমি কিন্তু আমাদের কিন্তু লাভ ম্যারেজ, ভালোবেসে বিয়ে করেছি। আচ্ছা, দুজনের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা খুব চমৎকার ছিল, একদম অ্যাজ লাইক এ ফ্রেন্ডশিপ। খুবই চমৎকার ফ্রেন্ডশিপ ছিল আমাদের, ভালোবাসা ছিল। কিন্তু আমি মনে করি সমস্যাটা ছিল অন্য জায়গায়। কোন জায়গায়? সমস্যাটা ছিল হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যাটা অথচ ছিল। আপনারা তো প্রেম ভালোবাসার বৈবাহিক বন্ধনেই ছিলেন, জি। তারপরও আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম কেন মনে হলো? কত বছর পর, বিয়ের কত বছর পর? বিয়ের প্রায় 5-6 বছর, 6 বছর। আর যেটা বলছিলাম আপু, যে সমস্যা, আপনি যেটা বলেন, সমস্যাটা হচ্ছে এমন করি ওর মেন্টাল সমস্যা আছে। অনেস্টলি আমি যদি বলি, হার্ট হওয়ার কোনো কিছু নেই, ওর অনেস্টলি ওর মেন্টাল সমস্যা আছে। কি কারণে আপনার সেটা মনে হলো? আচ্ছা আপু, আপনি একজন মেয়ে মানুষ, এই পৃথিবীতে কোথাও কি দেখেছেন যে একজন মেয়ে তার স্বামীকে, তার ভালোবাসার মানুষকে দ্বিতীয় একজন মেয়ের কাছে তুলে দেয় বা বিয়ে দেয় নিজে দাঁড়িয়ে থেকে? এটা একটু মানে শুনতে কেমন যেন, মানে এটা হওয়ার কথা না, স্বাভাবিক বিষয় না, অস্বাভাবিক অবশ্যই। হয়তো ভালোবাসা থেকেই আপনার মানে আপনার সাথে, আপনার জন্য উনি আনিসাকে খুঁজে বের করেছেন। না আপু, আমাদের বৈবাহিক জীবনে এরকম কোনো কিছু হয়নি। হয়নি বলতে আমরা খুব ভালো ছিলাম, আমাদের জাস্ট একটা সমস্যা ছিল, সন্তান হচ্ছিল না। কিন্তু আপু, এই পৃথিবীতে কিন্তু অনেক মানুষ আছে, অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে যারা নিঃসন্তান, তারা কি থাকছে না? আমি তো আমার ওয়াইফের সাথে সেভাবে থাকতে চেয়েছিলাম যে একদম আমার লাইফ টাইম টোটালটা পার করবো আমার ওয়াইফের সাথে, যে মৃত্যুর আগ পর্যন্ত আমি, আমার যদি সন্তান নাও হয়, বাচ্চা কাছে যদি না হয়, তবু আমি আমার ওয়াইফের খুব হ্যাপি থাকবো। কিন্তু সে কী করলো? জেদ করলো। কারণ ওই যে কথা আছে না, যে কান পড়া, মানুষ যখন একটু ওই কান পড়া শোনে যে তোমার সন্তান হচ্ছে না কেন, ভবিষ্যৎ মানুষ কি বলবে, মানুষ খারাপ কথা বলছে, ঠিক এরকমই আমার ওয়াইফ কান পড়া শুনতো। কান পড়া শুনে ঠিক আছে, আমার সাথে ওই আন্ডারস্ট্যান্ডিং তার আস্তে আস্তে কমতে থাকে, বাচ্চা হয় না। তখন আমি বললাম, দেখো আমি তোমাকে নিয়ে থাকবো, আমার বাচ্চা দরকার নেই। আচ্ছা, এবার আমি আপনাকে বলি আপু, পৃথিবীতে কি মানুষ কি সন্তান ছাড়া থাকে না? অবশ্যই থাকে। আপনি আপনি যেটা বলছেন কান পড়া, আপনি যেটা বলছেন নিঃসন্তান দম্পতি হিসাবে আদ্রিতার এক ধরনের কষ্ট ছিল, অথবা মানুষের কথাই সে কষ্ট পেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে, সব আদ্রিতা করতে পারে। কিন্তু স্বপন কেন বিয়েতে রাজিটা হলো? এইবার একটা খুব সুন্দর কোশ্চেন করেছেন যে স্বপন কেন বিয়েতে রাজি হলো। আমি কখনো বিয়ে করতে চাই না আপু। আমি কেন সেকেন্ড ম্যারিটা করবো, আমার মানে প্রশ্নই ছিল না। আমি যদি বলি আপু, টু বি অনেস্ট, যে আমার ওয়াইফ আমাকে প্রেশার ক্রিয়েট করছে, ওই আমাকে প্রেশার ক্রিয়েট করছে, মানসিকভাবে এক ধরনের মানসিকভাবে টর্চার করছে, তুমি সেকেন্ড বিয়ে ম্যারেজ করো। আমি বলছি কেন? তোমার বাচ্চা, আমাদের বাচ্চা হচ্ছে না, মানুষ খারাপ কথা বলছে। মানে সমাজ, পরিবার এক ধরনের চাপে আদ্রিতা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য কি তাকে মানসিক রোগী বলা যায়? আপু আসলে আমি কথাটা বলতে চাই না আপু, আমি আদ্রিতাকে খুব ভালোবাসি। আমার ফার্স্ট ওয়াইফ, আমার ভালোবাসার মানুষ, যাকে দীর্ঘদিন আমরা প্রেম করে ভালোবেসে একসাথে বিয়ে করছি। তাহলে সেই মানুষের সাথে আপনার আজকের এই সম্পর্কের অবনতির কারণটা কি? অবনতি ওর পাগলামি, ওর জেদ, ওর অহংকার। অহংকার? হ্যাঁ, আমি মনে করি ওর অহংকার। এই যে বাচ্চা হচ্ছে না, সংসার অশান্তি, এটা কেন? প্রত্যেকটা সংসারে কিন্তু এরকম কিছু আছে। এমন কোনো সংসার নেই পৃথিবীতে যেখানে সংসারে টুকটাক ঝগড়া, ঝামেলা, সমস্যা না লেগে আছে। আমার সংসার কিন্তু এরকম ছিল। আপনার সংসারে ছিল,
কিন্তু তারপরও আপনার সাথে ওর সম্পর্কের অবনতির পাশাপাশি এমন একটা দূরত্ব তৈরি হলো, আপনি এখন যা বলছেন তাতে আমি আসলে কৌতূহলী হয়ে উঠছি যে এই দূরত্বটা কেন তৈরি হলো, বা আপনি কেন এই দূরত্বটা তৈরি হতে দিলেন? না আপু, আমি চাইনি, আমি কখনোই এই ডিস্টেন্সটা হোক এটা আমি চাইনি আপু। আমার কোনো ইচ্ছেই ছিল না যে ওর মতো একটা ভালো একজন মেয়ে, আমি অনেস্টলি বলবো, আমার সামনে অনেকে আছে দেখতে পাচ্ছেন যারা, যে আমার ওয়াইফকে আমি কেন খারাপ বলবো। আমার ওয়াইফ কিন্তু অনেক, যে ফার্স্ট ওয়াইফ আদ্রিতা অনেক ভালো, ওর সাথে আমার ডিস্টেন্স মেনটেন করার কোনো ইচ্ছা ছিল না। তা আপনি কমানোর জন্য, এই দূরত্ব কমানোর জন্য আপনি কি কি পদক্ষেপ নিয়েছিলেন? আপু আমি কোনো পদক্ষেপ নিতে পাইনি। কেন? সরি, কেন পাইনি জানেন? এটা ওর জেদ। বলতে গেলে পরিস্থিতিটা এমন এক পর্যায়ে ও আমাকে নিয়ে গেছিল, ও আমাকে প্রেশার ক্রিয়েট করতে করতে এমনভাবে আমাকে এই ব্রেন ওয়াশ করতেছিল, যেটা আমার নিতে ডিসিশন নিতে আমার বাধ্য হচ্ছি। আর সেজন্য আপনি আদ্রিতার গায়ে হাত তুলবেন? না আপু, আমি আদিত্যের গায়ে হাত তুলবো এটা ভুল কথা, আমি কখন মারিনি, আমি গায়ে হাত মারেন তুলিনি। নাই? না মারেন never, নাই? না আপু, ও আমার ভালোবাসার মানুষ, ওকে আমি কেন মারবো? তাহলে এই যে আদ্রিতা বলল যে আদ্রিতার কাছে আসা আপনি কমিয়ে দিয়েছিলেন, এক পর্যায়ে আসতেনই না, কথা বলতেন না, কাইন্ড অফ সার্ভেন্ট আদ্রিতা, এরকম একটা আচরণ আপনি এবং আনিসা তার সাথে করতেন, এবং এক পর্যায়ে তাকে বাড়ি থেকে চলে যাবার জন্য আপনারা দুজন বাধ্য করেছেন। কথাগুলো কতটা সঠিক? না আপু, আই এম সরি টু সে দ্যাট, আমি এটার সাথে একমত হতে পারলাম না। কেন পারলাম না আমি জানেন? বলিনি, আমি জানতে চাচ্ছি, কারণ আমি শুনেছি। আচ্ছা, এটা মনে হচ্ছে আমার ওয়াইফ আদ্রিতা কমপ্লেন করেছে আপনার কাছে। করতেই পারে, একটা মেয়ে নারীর তো না, একজন মানুষের অনেক কারণে খারাপ লাগে ভাই, সেই খারাপ লাগাগুলো যদি কারোর সাথে শেয়ার করতে পারে তবে হালকা বোধ করে। আপনিও আমার সাথে শেয়ার করুন, আপনিও হালকা বোধ করবেন। আচ্ছা আপু, সুন্দর কথা বলছেন। এমন কোনো কি চুক্তি হয়, মানে প্রথম স্ত্রী যখন জানে যে তার সংসারে সন্তান হচ্ছে না, তখন দ্বিতীয় ওয়াইফ আসবে, এরকম কি দুই সতীন, ওই বাংলা গ্রামাঞ্চলের যে সতীন, এই সতীর মাঝে এরকম কোনো চুক্তি হয় যে 3 দিন যাব আমি, 4 দিন যাব, ওই এভাবে কোনো সংসার হয়? ওই যে আপনি যে বললেন যে তার সাথে যাচ্ছি না, তার সাথে বোঝাপড়া হচ্ছে না, এটা কখনো হয়? কারণ ফার্স্ট ওয়াইফ আমার আদ্রিতা আমার ভালোবাসা মানুষ আমাকে মেনে নিয়েছে যে আমি সংসার করব, আমাকে সংসার দিয়ে করাবে। বাট যে ছোট্ট একটা মেয়ে, আমি যাকে মানে আমাকে যে বিয়ে করেছে, ও বয়স অল্প? অল্প বয়স, আমার ওয়াইফই কিন্তু ওকে পছন্দ করে নিয়ে আসছে, আমি কিন্তু পছন্দ করিনি। হ্যাঁ ঠিক আছে, করেনি, তাহলে আপনি বিয়েটা করতেন না? আমি বিয়েটা করতে চাই না তো আপু। আদ্রিতা আমাকে বারবার বলতেছে যে বিয়ের পর বলতেছে যে আমি সংসার করব, থাকবো, বাচ্চা হব, বাচ্চা হবে, তোমার সাথে সংসার থাকবো, একসাথে থাকবে। এটা কোনো সম্ভব যে আমি 2 ওয়াইফ নিয়ে সংসার করতে পারবো? আর আমার সেকেন্ড যে ওয়াইফ আনিসা, ও কি এটা মানবে? ও তোর ভালোবাসা স্বামী ভাগ দিবে না, ভালোবাসা মানুষকে ভাগ দিবে না, সংসারে ভাগ দিবে না। কোনো মেয়ে কি তার সংসারে ভাগ দিবে? আনিসা যদি তার হাজবেন্ডের ভাগ আদ্রিতাকে না দিতে পারে, আপনারা কেন আদ্রিতার নামে মামলা করতে চাচ্ছেন? মামলা? আসলে আপু, আমি এই ব্যাপারটা আমি পুরোপুরি বলতে পারবো না। কেন বলতে পারবো না জানেন? আমার যেটা মনে হচ্ছে, ওই তেল আর জলে যখন কোনোদিন মিশ খায় না, আমার মনে হচ্ছে ব্যাপারটা তাই। কেন? ফার্স্ট ওয়াইফ আদ্রিতা, সেকেন্ড ওয়াইফ হচ্ছে আনিসা। আনিসা অল্প বয়সী একটা মেয়ে, যেটা আমার ওয়াইফ ফার্স্ট ওয়াইফ আদ্রিতাই ওকে এনেছে আমার জীবনে, ঠিক আছে? এখন তেল আর জল কখনো মিশ খায় না কথাটা কেন বললাম? যে ওই যে প্রথম ওয়াইফ যে আদ্রিতা, ও তো স্যাক্রিফাইস করে গেছে যে আমি স্বামীকে সংসার করাবো। সেকেন্ড ওয়াইফ তো সেটা করবে না, সেকেন্ড ওয়াইফ তো সেটা ভাগ দেবে না। এখন আমাদের সংসারে আমি যে বিয়ে বর্তমান সেকেন্ড বিয়ে করেছি, সেই সংসারে কিন্তু আনিসা আছে, আদ্রিতা যে চলে গেছে, ও কিন্তু না বলে চলে গেছে। ও বলে যায় নাই আপনাদেরকে? আমাদের কোনো কিছু জানা যায় নাই। আচ্ছা, হ্যাঁ, চলে গেছে। ইভেন আপনি জানেন, আমি আমার এই ওয়াইফের নামে বা 2 ওয়াইফকে যে পরিমাণ টাকা, যে পরিমাণ স্বর্ণ, যে পরিমাণ ব্যাংক ব্যালেন্স আমি দিয়েছি, আমার বর্তমান কোনো হিসাব নেই। এখন আমার ফার্স্ট ওয়াইফ চলে যাওয়ার পর আমার ব্যাংকও শূন্য, আমার আলমারি কোনো কিছু টাকা নেই, গয়না নেই, কোনো কিছুই নেই। এই জন্য মামলা করছে? না আপু, মামলাটা করার কোনো ইচ্ছাও নাই, মামলা এটা আমি জানিও না। এটা মনে হচ্ছে আপু যে
সেকেন্ড ওয়াইফ আনিসা মনে হচ্ছে যে একসাথে থাকতে পারবে না বা হচ্ছে না, সংসার বনিব না, যে কারণে মনে হচ্ছে এটা আনিসা কোনো একটা কিছু একটা করতে পারে। এটা আমি ছোট মানুষ ভুল করে ছোট ফেলতে মানুষ, পারে। আপনি জিনিসটা সঠিক ধরেছেন আপু। এটা কি আপনি আগে জানতেন বা টের পেয়েছিলেন নাকি আজকে প্রথম শুনলেন? না আপু, এই যে আমি এখানে এসে আমি জানতে পারলাম আপু, আমি যেটা জানতাম না, আমার ধারণা ছিল না যে আমার এই মামলা পর্যন্ত চলে গেছে এই ব্যাপারটা নিয়ে। মূলত আদ্রিতা, আপনাকে আগে ধন্যবাদ জানাই যে আপনি এসেছেন, যার দরুন আমরা অনেক কিছু জানতে পারলাম। আদ্রিতা মূলত এই বিষয়টাই জানতে চায় কেন তার নামে মামলা করা হচ্ছে। তাহলে আমরা এখন আসলে আনিসার সাথে কথা বলি। আনিসার সাথে কথা বলার পর যদি মনে হয় যে এটা আনিসা করতে চাইছে, আমি আশা রাখি যে আপনারা নিশ্চয়ই শান্তিতে থাকবেন, আপনি এই বিষয়টা ওভারকাম করে উঠতে পারবেন। থ্যাংক ইউ আপু। আমিও চাই এটা একটা সমাধান হোক, সুষ্ঠু একটা সমাধান হোক, কারণ আমি একজন মানুষ, আমি সত্যি আর নিতে পারতেছিলাম না এই ব্যাপারটা। মানে আমি মেন্টালি এমনভাবে টর্চার হয়ে গেছি যে আমার পক্ষে সম্ভব না সারভাইভ করা। ফার্স্ট ওয়াইফ একদিকে, সেকেন্ড ওয়াইফ একদিকে, আমি তো একটা মানুষ, আমি তো আর মাছ না, আমি তো আর কোনো রোবট না যে আমাকে রিমোট কন্ট্রোল চাপ দিবে, আমি এদিকে যাব, আমি মাছ, একজন মাথা খাবে, একজন লেজ খাবে, একজন মাঝের অংশ খাবে। এটা তো অবশ্য হয় না, এটা তো কখনো পসিবল না আপু। কারণ আমি একটা মানুষ, আমার জীবন আছে, আমি এটা থেকে সুষ্ঠু একটা সমাধান চাই। আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের প্রত্যেকের জীবন আছে, আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই। আমরা তাহলে একটু আনিসার সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এখন স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বপনের দ্বিতীয় স্ত্রী আনিসা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তবে ভালো থাকাটা কতদিন সেটা বলতে পারছি না। কেন বলতে পারছেন না? আসলে থাকা, ভালোবাসাকে পরিচর্যা করলে সবাইকে নিয়ে খুব সুন্দর থাকা চাই। ঠিক আছে আপু, সবারই একটা স্বপ্ন থাকে যে আমার একটা সংসার হবে, আমার একটা ফ্যামিলি হবে, আমি নিজের মতো গুছিয়ে নেব। কিন্তু স্বপ্নটা শুধু দেখলে হয় না, ভাগ্যে থাকা লাগে। আর গরিব ফ্যামিলিতে বর্ণ হলে এমনিতেই আরো কঠিন হয়ে পড়ে সবকিছু। এভাবে কেন বলছেন? আপনি কেন, মানে এই পরিবারটা সবকিছু জেনে আপনি এদের সাথে কেন জড়ালেন? আপু, এদের সাথে কেন জড়ালাম, আসলে আমার মা বাবা বলতে কেউ নেই। আমার গার্ডিয়ান হিসেবে আমার আপু, আমি বড় আপুর বাসায় থাকতাম। সেখানে আমার দুলাভাইয়ের সাথে আদ্রিতা আপুর সাথে ভালো সম্পর্ক ছিল। আচ্ছা। ওরা বলে কয়ে মানে বলতেছে যে আমরা তো গরিব ফ্যামিলি থেকে বিলং করি, ওনাদের আদ্রিতা আপুর ফ্যামিলি স্ট্যাটাস ভালো, ফাইন্যান্সিয়াল স্টেট ভালো, আমাকে বুঝিয়ে শুনে অনেক বলে কয়ে বিয়ে দিয়েছে। আমার যে মানে বারণ করব সে অপশন ছিল না। আপনার বয়স কত? আমার 22 বছর। তার মানে আপনার কথার কোনো দাম বা আপনার সিদ্ধান্তের কোনো মূল্য আপনার ফ্যামিলিতে ছিল না? না, মনে করেন কোনো রকমে দিতে পারলেই বাঁচি, গার্ডিয়ান না থাকলে যে হয় আর কি। আপনি রাজি হয়ে গেলেন, তারপর বিয়ে হলো? দেখেন আপু, আমি যে রাজি হয়ে গেলাম এমনটা কথা না, আমি সিচুয়েশনটা এরকম ছিল যে আমি হয়তো বারণ করলেও কেউ আমার কথা শুনতো না, আমার সেরকম পরিস্থিতি ছিল না। বিয়ের পরে আপনি স্বপ্নের সংসারে আসলেন। আচ্ছা আপু, আমি গ্রামের মেয়ে বলে ভাববে না যে আমি কিছু বুঝি না, আমি সবই বুঝি, আর আমার একটা আত্মসম্মান আছে। আমি বিয়ে করেছি বলে একই ছাদের নিচে তো একসাথে থাকা সম্ভব না। আদ্রিতা আপু তার স্বামীকে নিয়ে এক ছাদের নিচে থাকতে চায়, এটা কি কখনো সম্ভব? আপনি হলে কি পারতেন? আপনি তো জানতেন বিয়ের আগে যে আপনি একজন বিবাহিত মানুষকে বিয়ে করতে আমি চলেছেন। জানতাম, আপুর সাথে আমার কথাও হয়েছে, কিন্তু এরপরে পরিস্থিতিটা এমন হবে সেটা আমি জানতাম না। সেই পরিস্থিতিটা কি? এক ছাদের নিচে কি থাকা সম্ভব? আত্মসম্মান বলতেও তো কিছু আছে। উনি ওনার স্বামীকে বিয়ে দিয়েছে ঠিক কথা, যে কোনো কারণে বিয়ে দিয়েছে, কিন্তু একই ছাদের নিচে তো একসাথে। কিন্তু আপনারা দুজন একই ছাদের নিচে একসাথে থাকবেন, এটাই তো ছিল বাস্তবতা। ছিল, কিন্তু সবকিছু পারিবারিক বিষয় থাকে যেটা সবার কাছে বলা যায় না। উনি আবার উনির স্বামীর ভাগ চাচ্ছে, এটা কি সম্ভব? আমি আমার দিক থেকে ওনার পুরো স্বামীর চেষ্টা ভাগটা করেছি। তো উনি আপনাকে দিয়েছে। আপনি যেহেতু যথেষ্ট বোঝেন, আপনি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে বলেই আমার মনে হচ্ছে, অবশ্যই আপনি বুদ্ধিমতী, তো উনি তো ওনার স্বামীর ভাগটা আপনাকে দিয়েছে, আপনি তো সেই ভাগটা নিয়েছেন। তাহলে তারপর? আমি তো পরিস্থিতি হয়েছে, কিন্তু আমি তো জানি না যে এরকম হবে বিষয়টা। এখন তো আমার এটা থাকাটা সম্ভব হতো। তার মানে পরিস্থিতিকে আপনি মেনে নিয়েছেন, আপনি বাস্তবতা জেনে শুনেই এসেছেন, এখন আপনি নিজের জায়গাটা তৈরি করতে চাচ্ছেন। বিষয়টা কি এমন মনে হচ্ছে? সবারই একটা স্বপ্ন থাকে নিজের সংসার হবে, আমিও সেটাই চেয়েছি। আমি আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করেছি আমার সংসারটা গুছিয়ে নেওয়া, কিন্তু সেটা মনে হয় আর হচ্ছে না।
আপনার সংসার, আপনার স্বামী, আপনি গুছিয়ে থাকতে চেয়েছেন, থাকছেন, কিন্তু এর মাঝে থেকে এটা তো আসলে আদ্রিতার সংসারও ছিল। সেই সংসারে আদ্রিতা সকল কাজ করছে, আপনি কেন ছোট বোনের মতো তাকে সাহায্য করতে পারেননি? কাজের বিষয়টা আসলে আমি গ্রামেরই মেয়ে, আমি কাজ করতে অভ্যস্ত। কিন্তু হয়তো হ্যাঁ, নতুন নতুন যখন বিয়ে হয়েছিল কয়েকদিন কম কাজ করেছি, তাই বলে কি আমাকে কাজচোর বলবে? এটা তো হয় না। কাজচোর হ্যাঁ, আপনাকে বলা হতো? হ্যাঁ, এভাবে বলা হতো। আচ্ছা, কেন বলা হতো? আমি নতুন নতুন যখন বিয়ে হয়েছিল তখন কাজকর্ম একটু কম করতাম নতুন বউ হিসেবে। কিন্তু উনি এটাকে আপনি বলেন নিজের সংসার নিজের কাজ কে না করে? এখন উনি যদি নিজে এই কাজগুলো করে নিজেই বলে ওনাকে চাকরির মতো, এটা কি হয়? অবশ্যই হয় না, কিন্তু আপনি তো ওনাকে সাহায্য করতে পারতেন। আপনি গেছেন আমি কখনো সাহায্য অবশ্যই করতে? করেছি, আমি তো করিনি বলিনি, আমি অবশ্যই করেছি, হয়তো একটু কম করেছি। কিন্তু আমি কখনোই এমনটা ভাবিনি যে আমি ওনার উপর দিয়ে খাবো, ওনার উপর দিয়ে চলবো, এরকমটা আমার চিন্তাধারা ছিল না। মানে আপনার সংসারে আপনি কাজ করে গুছিয়ে নেবেন, এটাই আপনার মানে ইচ্ছা। হ্যাঁ, কিন্তু এটা আমার সেখানে আদ্রিতা কাজ করেছে, আদ্রিতা আপনাদের জন্য যথেষ্ট শান্তিতে রাখার চেষ্টা করেছে, আপনাদের পোশাক আশাক থেকে শুরু করে বাড়ি ঘর সকল মানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করেছে। তার নামে কেন এখন মামলা দিচ্ছেন? দেখেন, আমি এসব কিছুই জানি না। আদ্রিতা আপু হুট করে বাড়ি ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পরে অনেক কিছুই দেখা গেল ঘরের এলোমেলো। তা আমার তো ইচ্ছা ছিল আমার নিজের সংসার হবে, আমি গুছিয়ে নেব। কিন্তু ভাগ্যে সেটা হয়নি। আমাকে মানে একজনের ভাঙা ঘরে তুলে দিল, তুমি গুছিয়ে নাও। কিন্তু গোছানোর সময়টাও আমি পেলাম না। কি থেকে কি হলো, এখন আবার বলতেছে অনেক কিছুই চুরি হয়ে গেছে। এটা স্বপনের ঘর, স্বপন জানে। আমার কিন্তু চুরি, টাকা পয়সা এগুলো কিছুই আমার হিসেব নেই। সুতরাং ওরাই ভালো বলতে পারবে। আপনি বলতে চাইছেন এই মামলা করার বিষয়টি পুরোপুরি স্বপনের বিষয়, স্বপন মামলা করতে হ্যাঁ, আমি চাইছে? আমি এসব মামলা টামলা আইন কানুন আমি কিছুই বুঝি না। আমি শুধু একটা মানে ঝামেলা মুক্ত জীবন চেয়েছিলাম, একটা ঘর সংসার চেয়েছিলাম। এখন আম, এই যে মানে একটা মানুষকে আপনি কিচ্ছু জানেন না, এই যে মানে মনে হচ্ছে না যে এটা একটা সাজানো আইনি একটা পদক্ষেপ আপনারা নিতে যাচ্ছেন? এই বিষয়ে তো আমাকে কেউ কিছু জানানো হয়নি, আমি এই বিষয়ে জানিও না। আমি শুধু চেয়েছি একটা শান্তিপূর্ণ ঘর, আর আদ্রিতা আপুর যে ব্যবহার, এটা আমি কখনো আশা করিনি। আপনাদের দুজনের কি অনেক বেশি তর্ক বিতর্ক বা ঝগড়াঝাটি হতো সংসারে? না, আমি ঝগড়া করার মতো মেয়ে না। আমি এসব পছন্দ করি না। আমি ওনাকে সবসময়, উনি যেহেতু আমাকে বিয়ে করিয়ে এনেছে, ওনাকে আমি বড় বোনের সম্মানেই দেখতাম। কিন্তু উনি কথায় কথায় আমার সাথে ছোটখাটো বিষয় নিয়ে তিলকে তাল করে ফেলতো, যে বিষয়টা আমার বোঝার বাইরে। উনি স্বপনের সাথেও অনেক ঝগড়া ঝামেলা করতো, সেটা আমার বোঝার বাইরে। স্বপন কি আদ্রিতার গায়ে হাত তুলেছে? না, আমি তো কখনো দেখিনি। এর আগে যদি কিছু হয় সেটা আমি জানি না। আপনার কি কখনো মনে হয়নি স্বপন আপনাকে একটু বেশি ভালোবাসা দিয়ে ফেলছে, অথচ সেখান থেকে আদ্রিতাও একটু ভালোবাসা পাবার যোগ্য? স্বপন তো আদ্রিতা আপু যা পাওয়ার সেটা ওকে দিত, আমি যা দেখেছি দিত। কিন্তু আদ্রিতা আপু তো এটা মেনেই এনেছে যে উনি একটা মেয়েকে জানবে, ওনার পরিস্থিতি উনি আগে থেকেই জানতো যে কি হতে পারে। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি এই সংসারে কোনো ধরনের অশান্তি চাননি, আপনি কখনো দেখেননি কখনোই না। স্বপন এবং আদ্রিতার মধ্যে কোনো দিন কোনো মানে মারামারির পর্যায়ে যায়নি, তবে আদ্রিতা আপু প্রায় সময় আমাদেরকে নিয়ে মানে অনেক কথা বলতো, অনেক কথা শোনাতো, অনেক ঝগড়াঝাটি টুকটাক চলতো, প্রত্যেকটা সংসারে হয়। কিন্তু এই মামলার বিষয় এত বড় হয়ে যাবে এতটা আমার ধারণা ছিল না। আমি এসব বুঝিও না। আমি গ্রামের মেয়ে, সাধারণ জীবন, সাধারণই চেয়েছিলাম। আজ অনেক দিন হচ্ছে আদ্রিতা বাসার বাইরে, আপনি কি আপনার সংসারটা গুছিয়ে উঠতে পেরেছেন? যেভাবে রেখে গেছে এটা গোছানো অসম্ভব, তবু আমি আমার দিক থেকে চেষ্টা করছি। কিন্তু উনি নেই বলে যে আমরা না খেয়ে থাকছি, না কাজ করে থাকছি, এমন না। উনি যে আমাকে কাজচোর বলে গেলে, এখন কি আমি আমার সংসারের কাজ করছি না? এখন আপনি সংসারের কাজ একাই করছেন না আপনার হ্যাঁ, আমি হেল্পিং? একাই করছি। আমাদের ঘরে কোনো এখনো মেড কোনো কেউ রাখা হয়নি, কাজের লোক নেই, আমি একাই করি। বাহ, খুব ভালো লাগলো শুনে। আশা রাখি আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই আপনাকে, আদ্রিতা যদি আপনাদের সংসারে আবার ফিরে যায়, বা আপনি আসলে কি চান, একদমই সম্পর্কটাকে ছিন্ন করে ফেলতে? না, আমি অনেক চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যে আমরা সবাই মিলেমিশেই থাকবো, সবাই ভালো মতো থাকবো। কিন্তু উনি যে পর্যায়ে গিয়েছে আমার মনে হয় না এক ছাদের নিচে আর থাকা সম্ভব। আমি এখন আমার শুধু একটা নিজের পরিবার চাই, যেখানে কোনো ঝামেলা থাকবে না। আমার মনে হয় স্বপ্নও তাই চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আনিসা, আপনি খুব সুন্দর করে গুছিয়ে আপনার মনের কথা বলেছেন, আমাদের সাথে শেয়ার করেছেন, এবং
আমি এখন একটু কেমন যেন দ্বিধান্বিত হয়ে পড়েছি। যাই হোক দর্শক, এখন এমন একটি সমস্যার কি সমাধান হবে আমি জানি না, আপনারাও জানেন না, তবে সবকিছু শুভ হবে এটা আমরা প্রার্থনা করি বা প্রত্যাশা করি। আনিসা, এখন আপনি আদ্রিতা আর স্বপন মুখোমুখি হবেন, কোনো সমস্যা? না, আমিও আপুকে দেখতে চাই। আপু গেলেও তো অনেকদিন দেখা হয় না, এই উসিলায় দেখাও হয়ে যাবে। কি মনে করে উনি কি করলো, উনি আর আল্লাহই ভালো জানে। আচ্ছা, সমস্যায় পড়েছি আমি, দেখি সমাধান কি হয়। সুপ্রিয় দর্শক, একই পরিবারের 3 জন মানুষ, কেউ বলছেন তিনি ভুল করেছেন, আরেকজন বলছেন তিনি প্রেমে পড়েছেন। তো সমস্যার সমাধান কি নিজেরাই তৈরি করে নেবে। আশা রাখি আপনাদের যে সমস্যা তৈরি হয়েছে সেটা আজ সমাধান হয়ে যাবে। কথা বলুন আপনারা একজন আরেকজনের সাথে। আমিও চাই সমাধান হয়ে যাক, এভাবে থাকাটা আমার পক্ষে সম্ভব না। জি আপু, আমিও চাচ্ছি যে এই ঝামেলা থেকে নিজেকে বের করে নিতে। ব্যাস ব্যাস, এনাফ এনাফ ইজ এনাফ। আনিসা, তুমি চুপ থাকো। আদ্রিতা, তুমি এখানে কেন এসেছো? তোমার সমস্যাটা কোন জায়গায়? তুমি এখানে কেন এসেছো? তোমাকে আমি প্লিজ আই সে স্টপ ইট, আই সে স্টপ ইট, প্লিজ কিপ কোয়াইট। তুমি চুপ থাকবা, আমি তোমাকে আজকে বলবো, তুমি 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 শুনবা। আমি এখানে শুনতে আসি নাই, আমি তোমার কথা এখানে আমি শুনতে আসি নাই, বুঝছো? আপনি জানতে এসেছেন কেন তার নামে মামলা করা হচ্ছে। আমি তাহলে বলি যে স্বপন বলেছে সে জানে না আপনার নামে কে মামলা করতে চাইছে, আবার আনিসা বলছে যে উনিও জানেন না যে আদৌ স্বপন আপনার নামে মামলা করতে চাইছেন কিনা। তার মানে তারা দুজনের কেউই জানে না যে আপনার নামে কিসের মামলা হচ্ছে। আপনি বলছেন মামলা হচ্ছে, আপনি কার কাছ থেকে শুনেছেন এবং কেন এটা আপনি বলছেন, এটা একটু ক্লিয়ার করবেন তাদেরকে। আদ্রিতা, অ্যানসার মি, তোমার নামে কে মামলা করতে চেয়েছে? অ্যানসার করো, ক্লিয়ার কাট কথা বলবো। কি বলবো আমি বুঝতে পারছি না, আমি যে কি বলবো এটা আমি বুঝতে পারছি না। আসলে আমি নিজের হাতে নিজের সংসারটা ভেঙেছি, আর আমি এই বিয়ে দিয়ে মানে এই বিয়েটা যদি নাই দিতাম তাহলে আমি বুঝতাম না যে মানুষ কতটা বেঈমান হতে পারে। এদের দেখলে কথা বলতে এরাই তার জলজন্ত। তোমার সাথে আমি কি এরাই তার জলজন্ত প্রমাণ। না, তুমি চুপ থাকো। ওনার এই খাসিলদের জন্যই কিন্তু আমাদের সংসার আজকে এরকম। আপনি একটা মানুষ, আমাদের ছোট সংসার, খাবেন দাবেন। এই তুমি কি করছো? কি করেছি আমি আপনার সাথে? আমি কখনো তুমি আপনার কি সাথে করছো এই সংসারে? কথা বলিনি। তোমার কি কথা না, তুমি কি করছো? আমার কথা তুমি শুনবা আগে। আদ্রিতা, আদ্রিতা, আচ্ছা তুমি বলো তো তোমার জন্য আমি কি না করেছি? তুমি তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, ভালোবেসেছি, বিয়ে করার কথা ছিল, বিয়ে করেছি, সংসার হয়েছে, সবকিছু হয়েছে, তো তুমি কেন আমাকে আমার সেকেন্ড ম্যারেজটা করলা? কিসের জন্য, কোন কারণে? এটা করেছিলাম সংসারের সুখের জন্য করেছিলাম। এটা কি সুখ বলে? অবশ্যই এটা কি সুখ বলে? আমি সুখের জন্য তোমার বিয়েটা দিয়েছিলাম, কিন্তু তুমি কি করলে না? কি করছ? তুমি তো তোমার বউ পেয়ে আমাকে ভুলে গেলে। কোথায়? আমার ভালোবাসার মূল্য কি তুমি দিতে পেরেছো? ও কেন দিবে? ও কেন দিবে? ও আমাকে বিয়ে করেছে না? ও তো আমাকে বিয়ে করেছে, তাই না? তোমার সংসার তুমি কোন স্ত্রী কি চাবে? তুমি কেন চেয়েছিলে? ঠিক আছে, তুমি আমাকে কেন জোর করে বিয়ে করলা? কেন করলা আমাকে বলো। আমি তো বললাম তো আমার সংসারের সুখের জন্য আমি তোমাকে বিয়ে দিয়েছিলাম। আমি জাস্ট পাগল হয়ে গেছি তোমাদের আচরণে, সত্যি কথা। তুমি কোন বিবেকে তুমি বললা যে তুমি আমাকে বিয়ে করে তুমি সুখ হিসেবে চাচ্ছিলা, তুমি সুখ চাচ্ছিলা, শান্তি চাচ্ছিলা এবং সংসারে স্ত্রী হিসেবে থাকতে চাচ্ছিলা? এটা সম্ভব যে এক স্বামী তার 2 স্ত্রী কি সংসার করতে পারে? এটা কোন সম্ভব? সবই তো ঠিকই ছিল, সবই ঠিক ছিল, প্রথমত সবই ঠিক ছিল, বাট ওই মেয়েটা এসে তো আমাদের সংসারটা একদম ধ্বংস করে দিল। আমি কি করেছি? আমি কি করেছি? আচ্ছা আপু দেখেন, এখন তুমি উদাহরণ দিচ্ছ যে ওই মেয়ে না, ওই মেয়ে, এই মেয়েটা আনছিল কে? আমি আনছিলাম? তা তুমি আনছিলে? অ্যানসার মি, তুমি এনেছিলে মেয়েকে? আমি এনেছিলাম। সেটা কি কেন এনেছিলাম? কেন এনেছিলাম? সংসার সুখের জন্য তো এনেছিলাম। সংসার সুখ? তুমি ওকে মাথায় উঠে তুমি আজকে ওকে উস্কে উস্কে আমাকে মানে ঘর ছাড়া করতেছো কেন? আচ্ছা তুমি বলো তো, তুমি যে কাজটা তুমি যে করেছো, তুমি একবার সুস্থ মস্তিষ্কে একটা কথা বলো তো, পৃথিবীর কোনো স্ত্রী এটা কোনো চাবে তার স্বামীর ভাগ দিতে, তার সংসারে ভাগ দিতে, যেটা তুমি করেছো? হ্যাঁ আমি চেয়েছি। আমি কেন চেয়েছি? আমি কেন চেয়েছি সেটা তুমি জানো? আমি এটাই জানতে চাচ্ছি। ইয়েস, আমি জানি না, আমি জানি না, আমি এটাই জানতে চাচ্ছি তুমি কেন করছো এটা বলো। আপু ওকে চুপ থাকতে বলেন। আমি চুপ থাকবো না। চুপ থাকতে বলেন। আমার মাথা কেন একটা মেয়ে, এইটা তার ভুল, তার পাগলামি, তার ইমোশন, তারপরও সে কিন্তু বারবার একই কথা বলছে, সে একটু ভালো থাকতে চেয়েছিল। আমাদের আশেপাশের কিছু মানুষ আছে যারা আমাদেরকে নিঃসন্তান মানে স্ত্রীকে যেভাবে পোক করতে থাকে, আপনি নিজেও সেটা জানেন।
আপনি নিজেও সেটা জানেন, বারবার বলতে থাকে কেন বাচ্চা হয় না, ডাক্তার দেখাও, দোয়া তাবিজ করো, বাচ্চা হলো ইয়ে করো, অ্যাডাপ্টেশন করো, এটা এই ডাক্তারের কাছে যাও, ওই ডাক্তারের কাছে যাও। হয়তো ওইরকম কোনো কারণেই উনি এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন। তাই বলে কি উনি আমার জীবনটা নষ্ট করবে? উনার বাচ্চা হয় না, এটা উনার সমস্যা। তাই বলে একটা মেয়েকে সংসারে এনে উনি এগুলো তো করতে পারে না। আমার তো একটা জীবন আছে। আমি তোমার সাথে কি করেছি? তুমি তো ছিলে একজন ফকির। আমি তোমাকে এই বাসায় এনেছি, তোমাকে খাই দিয়েছি আমি। আচ্ছা স্টপ ইট আদিতা, আদিতা তুমি একদম কথা বলবে না, তুমি চুপ থাকো বলছি, একটা কোনো কথা বলবো না। তুমি কেন এই এখানে এসে, ঠিক আছে, তুমি আমার বিয়ে করা স্ত্রীকে তুমি কেন এই কথাগুলো বলবা? হাউ ডিয়ার ইউ! আজ তোমার বিয়ে করা স্ত্রী আর আমি কি? আমি কি ছিলাম তোমার লাইফে? আমি কি ছিলাম? আমার প্রশ্ন তো সেটাই, তুমি ওকে কেন বিয়ে করলা? আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে? তুমি আমাকে ভুলে গেলে? আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে? না আপু, ডিভোর্স তাহলে হয়নি। উনি এখনো আপনার স্ত্রী। ও আমার স্ত্রী, তো ওই কাজটা কেন করলো আপু? ও এই কাজটা কেন করলো? হ্যাঁ, এই কথাগুলো একজন স্ত্রী থাকতে, ঠিক আছে, একজনে, আমাকে বারবার বলছি আদ্রিতা, আমার আপনি বারবার বলছেন এবং উনি এই দরকার নেই, আমি বাকি জীবন মিলে পার করতে পারবো, প্লিজ আমাকে একটু কথা বলার সুযোগ দেন। আমার কোনো সন্তান দরকার নেই, আমার কোনো কিছু লাগবে না, আমি সারাটা জীবন তোমাকে থাকতে চাই। বলেছিলাম তোমাকে আমি, তুমি কেন এই কাজটা করলা? তোমার কি তুমি সেটা মুখে বলেছিলে, সেটা তুমি আমাকে মুখে বলেছিলে। তোমার ফ্যামিলিও তো এটা চাইনি, তোমার ফ্যামিলি তো আমার কখনো আমার ক্যারিয়ার চাইনি। তোমার ফ্যামিলি চেয়েছে যে আমি বাচ্চা দিই, তাদের শুধু বাচ্চা দিই। এটা 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 কি আমার থেকে তাই চেয়েছিলেন? আপনি কি তাই আচ্ছা, চেয়েছিলেন? আচ্ছা, এই তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলবে না। একটা অসহায় মেয়েকে বিয়ে করে গেলো, তুমি আর কাউকে পাওনি? এই তুমি তো ছিলে একজন ফকিরনি, ভাত খাইতে পারতে না, আপনার ভাত খাইতে পারতে না। আমি তোমাকে এখানে এনেছি। আদ্রিতা, আচ্ছা জানো তোমার পিছনে আদ্রিতা, কার this is অবদান too আছে? much. কতটা অবদান আমার জানো? আদ্রিতা, this is too much. আপনি তো তুমি দিয়ে জানো দিয়েছেন। কতটা অবদান? আপনি তো দিয়ে দিয়েছেন, আপনি আপনার সংসার রাখতে পারেননি, এখন আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? আমার সংসারটা রাখতে পারিনি কেন? এটা তো তোমার জন্য পারি, এটা তোমার জন্য পারি। তোমার মতো একটা মেয়ে এই সংসারে আমার সংসারটা পুরো শেষ করে দিয়েছে। তুমি কেন গেছিলা? কেন গেছিলা? আমি কি কেন গেছিলাম? তোমাকে বারবার বলছি আমি কেন গেছিলাম। আমি গিয়েছিলাম যাতে তুমি এই সংসারটা আমরা তিনজনে মানে ভালোভাবে করতে পারি। কিন্তু কি হলো লাস্টে? তুমি মেয়েটার কথা শুনে শুনে তুমি আমার উপর টর্চার করা শুরু করলে। আর ইউ ক্রেজি? আর ইউ ম্যাড? তুমি আমার এই পৃথিবীতে কত দেখেছো তুমি? একদম চুপ, সাইলেন্ট, জাস্ট কিপ কোয়াইট। একদম কোয়াইট, তুমি কথা বলবো না, একদম কথা বলবো না। তোমার এইরকম সংসার আমাকে কেন এনেছো? তুমি কথা বলবে না, তুমি তো ছোট না, তুমি তো বুঝো। তুমি কেন এনেছো? দেখো, তুমি কেন এনেছো? এটা জাস্ট তোমার আসলে মামলাটা কে দিচ্ছে? আমার ফল্টে করে কাজ হয়েছে, জানি না। এখানে তোমাকে আমি ফাঁসানো হচ্ছে। আচ্ছা দাঁড়াও, মামলাটা কে দিচ্ছে, কেন আপু দিচ্ছে, এখান কোন কারণটা কি? আপু এখান কোন মামলা জানি কোনো না। কিছু আপু, না। আমি যখন তাদের কাছে ছিলাম 7 মাস তাদের কাছে ছিলাম, থাকার পরে এই মেয়েটা আমার দিনের পর দিন চাকরের মতো খাটিয়েছে। 7 মাস না 7 বছর বহুরূপী, নিজের 5 থেকে 6 বছর সংসার সংসার করলে কেউ চাকরি হয়ে 5 যায়। থেকে 6 বছর এই সংসার। টাকাটা তুমি করতে পারতে, তুমি কেন না কাজে করিয়েছো? এখন যে তুমি আপনি কেন করিয়েছো আমাকে দিয়ে? এখন আপনি নেই, এখন কি আমি করছি না কি? আমার সংসার? আমি তো তুমি আপনার কেন মতো- করিয়েছো? আমি তো কি কাজ আপনার করছে? মতো উড়াল দিইনি। ও কি কাজ আমি করছে? প্রত্যেকটা কাজ করছি সংসারে, হ্যাঁ? প্রত্যেকটা কাজ করছি। তুমি ফার্স্ট ওয়াইফ, তুমি ফার্স্ট ওয়াইফ ছিল না? তুমি ফার্স্ট ওয়াইফ ছিল না? ছিলাম। তুমি ফার্স্ট ওয়াইফ ছিল না? তোমার রেসপন্সিবিলিটি ছিল না? ফার্স্ট ওয়াইফ তোমার রেসপন্সিবিলিটি ছিল না? অবশ্যই একজন ওয়াইফের, একজন আইডিয়াল ওয়াইফের যার রেসপন্সিবিলিটি থাকে তার স্বামীর সাথে ভালো সম্পর্ক করা, তার ঘর গোছানো, তার আসবাবপত্র কিছু হ্যাঁ, এটাই আমি চেয়েছিলাম। কিন্তু তুমি কি চেয়েছো? তুমি কি কখনো আমাকে চেয়েছো? কি? তুমি তো তাকে পেয়ে তো আমাকে ভুলেই গেছো। আরে তাকে পাগল, ভুলে গেছো। তোমার মতো মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তুমি আর কি চাও? তোমার জন্য আমি সবকিছু ত্যাগ এই করেছিলাম। তুমি না থামো, একদম চুপ থাকো। তুমি- তোমার মতো don't একটা cross বেঈমান the limit. রাক্ষস আমি কোথাও দেখি না। আমি রাক্ষস আসলে না। আপনারা কি আমি চাচ্ছেন? রাক্ষস না। আপনি তুমি চাচ্ছি শান্তি তোমার মতো ব্যবহার, থাকতে। তোমার আচরণ, এরকম মহিলা তোমার ঘরে থাকতে অ্যাটিটিউড সংসার আমাকে দিন দিন সম্ভব না। আমাকে মেন্টাল টর্চার করে ফেলেছিল। আর তোমরা দুজন মিলে আমার সাথে কি করছো? কি করছো? নো ভাবছো আদ্রিতা, একবারও? নো ভাবছো একবার আমার সাথে কি করছো? ভাবছো? নো আদ্রিতা, কি করেছে? এটা আমার হয়নি। জীবনটা পুরো শেষ করে দিয়েছে। আমি কি চেয়েছিলাম? আমি তো শান্তি চেয়েছিলাম, তাই না? নষ্ট হলো। আমি তো সংসারে শান্তি চেয়েছিলাম, যার জন্য এই যে ফকিনি মেয়েটাকে আমি এই বাসায় এনেছিলাম বিয়ে দিয়ে। ওটা ছিল একটা পরগাছা, আমি তোকে খাই দিয়েছিলাম। আমি তো বলে গেছে এখন ওকে তাদের দিকে খাই দিয়েছিলাম। আজ তুমি তাকে মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ, ভুলে গেছো। মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। তোমার কাছে খুঁজে তুমি নাও না। ফকিনি আচ্ছা, মেয়ে বলতে আপনাদের পারো না। কাছে আমার এটা একটা পছন্দ প্রশ্ন করো তোমার আছে। মেয়ে, আপু প্লিজ। ভালোবাসা তোমার বেড়ে গেছে তারপরে। আপন আমি আপনার খারাপ হয়ে ফ্যামিলি গেছি, ঝগড়া আপনি ঘরে করবেন, নট স্টুডিওতে। আপনিও একটু গলা নামিয়ে Hold your কথা tongue. বলবেন। আমি Hold your থামতে tongue. বলেছি আপনাদেরকে। আপনারা আসলে কি চান? তার মানে আপনি জানতেন যে মামলা হচ্ছে না, আপনি শুধুমাত্র এদের দুজনকে চার্জ করার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন? আপুরা মামলা করছে। এদের মামলা জিজ্ঞেস করলে করেন। আমাদের কাছে আমরা ভালো করে জানি না জিজ্ঞেস কেন? করেন। আমরা কেন জানি না মামলার কথা? আপু, উনি উড়ে এসে আমাকে আপু, অপবাদ দিবে, এটা আমরা আপু, মেনে নেব? honestly একটা কথা বলি, প্লিজ দাঁড়াও। honestly একটা কথা বলি, এখানে কোনো মামলা মুকদ্দমা কোনো কিছু হয়নি, ঠিক আছে? তাহলে ওর আপনারা just- ওর আপনাদের কিছু- কথাগুলো আপু,
ওর কিছু গহনা, ওর কিছু গহনা, ওর কিছু টাকা, ওর কিছু অলংকার আলমারি থেকে মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, যে কারণে সেটা ও আমাকে বলছিল, ঠিক আছে। কিন্তু এর মাঝে যে মামলা মুকুদ্দা, ঠিক আছে, এটা তোমার মাথায় কোথা থেকে আসলো যেটা মামলা করেছে তুমি? তোমার ফার্স্ট ছিল না? তোমার সাথে কেন মামলা করবো বলো? তোমাকে আমি ভালোবেসেছিলাম না বাবা? তুমি জানো না? হ্যাঁ, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। বাসা থেকে বের করার জন্য তুমি মামলা করছো। কে মামলা করছে? আমি? অসম্ভব, অসম্ভব। ভালোবাসার ওয়াইফ সব মামলা করছো আমার নামে। মুখ সামনে কথা বলো আপু। এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি থাক না, মুখ সামনে কথা বলো। এই তুমি ওকে চুপ করতে বলো না, তুমি না বললে আমি তুমি যা শুরু করছো, ঠিক আছে, আমি কিভাবে চুপ করাবো বলো? ও তো একটা মানুষ, ও তো একটা মানুষ। এর মাঝে কথা বলবে না। না, তুমি আমাকে বলবে ওর মাঝে কথা বলবে, তুমি নিজের কাজ খোঁজো না, আমার কাছে কেন কথা বলবে না? she has the right to say something. হাজবেন্ড তো দিয়ে দিয়েছো, বলেছো না পরগাছা দিয়ে দিয়েছো, তো তুমি আরেকটা খুঁজে নাও। তুমি এখন কেন আমার সংসারে আগুন লাগাতে চাইতেছো? তুমি নিজেই তো এনেছো সংসারে আগুন, তুমি লাগিয়েছো। একটা মেয়েকে সংসারে আগুন তুমি লাগিয়েছো। তুমি আসার পরে তোমার সংসারটা পুরো আগুন। আদ্রিতা, আপনি কি স্বপনের সংসারে আবার ফিরে যেতে চান? উনি যেতে চাইলে আমি থাকতে চাই না। আমি থাকতে চাই না। না, আমি স্বপনকে আবার আমাদের মহিলা হয়ে থাকলেন কখন? আমি স্বপনটা ফিরে পেতে চাই। যেখান থেকে এসেছি সেখানে যাব, এরকম থাকা অসম্ভব। আমি স্বপনটা ফিরে পেতে চাই এবং ওই মেয়েটা ওর লাইফে থাকবে না। আমি এটা চাই। টক্সিক মহিলার একটা যদি আমি স্বপনের সংসারে আমি ফিরে যেতে চাই, কিন্তু আমি এই মহিলাটাকে সহ্য করতে পারবো না। আমি এই স্বপন, আপনি আসলে কি চান? মানে পাগলামিতে কোন একটা স্বামীর মাথা ঠিক থাকে বলেন? আপনি কি চান স্বপন? দুজনের কথা বলে দিয়েছে। আপু আমার কথা শুনেন, আমি চাই একটা সুষ্ঠু সমাধান। আমি যে কারণে আপনার কাছে আমি এসেছি। আপনি আসেননি, আদ্রিতা এসেছে। ও আদ্রিতা, আপনি সেই কারণে আমাদেরকে জানান, আমাকে জানান বা আমাদের সবাইকে জানান। তুমি এখানে কমপ্লেইন করছিস? আমি আপুর কাছে আসছি। যে কারণে আমার আসতে হইছে এখানে। ঘরের সম্মান বাইরে নিয়ে যেতে পারে, সে আপু আমাকে বলছিল বা এখান থেকে বলেছে আপনি সংসারে যেটা করছে এটা বাইরে যায়নি। আচ্ছা, আমরা কিন্তু কথা বলছি। আদ্রিতা, আমরা তোমাকে বাধ্য করলাম। তুমি কেন আমার সংসারে একটা অশান্তি? আদ্রিতা, আমি কথা বলছি। ফেরেশতাও টিকবে না, আমরা তো মাটির মানুষ। আপনার সাথে ফেরেশতাও টিকবে না। মাটির মানুষ তুমি সংসারে অশান্তি করে মাটির মানুষ দেখা যাচ্ছে এখানে। এই দাঁড়াও, নাটক করো তুমি। এই আদ্রিতা প্লিজ, আপনার যে রূপ, তুমি কি চাও? তুমি সংসার করো, ঠিক আছে, অন্য একটা ছেলের সাথে বিয়ে করো, তুমি অন্য কোথাও সংসার করো, প্লিজ আমাকে আমার বলতে দাও। তোমাকেই লাগবে, জাস্ট তোমাকেই যাও, লাগবে। তুমি আমাকে? ওনার একটা তিল থাকতে অসম্ভব। আমি ঘরে যাইতেছি না। অসম্ভব, প্লিজ লিভ মি অ্যালোন। আমার আপু সবচেয়ে বড় ভুল হয়েছে, ঠিক আছে, ওর কথা শুনে আমাকে বিয়ে করা। ওর কথা শুনে আমি যদি বিয়ে না করতাম, আমার এত ঝামেলা হতো না, আমার কোনো সংসার ভাঙতো না, আমার কোনো কিছু হতো না। ঝামেলা মনে করছো? আজ তুমি এটাকে ঝামেলা মনে করছো? আর যখন ভালোবাসা আমাকে বিয়ে করেছিলে সেই সময় তুমি একবার ভাবোনি যে আমি এক সময় তোমার ঝামেলা হতে পারি? স্বপন, আমরা কোনোভাবেই চাই না যে একজন মানুষের সংসার এভাবে ভেঙে যাক, উনি সমস্যায় থাকুক। আমার মনে হয় একটা সুষ্ঠু সমাধান আপনাদের পরিবার থেকে করতে পারবে। যে সমাজের কারণে আজকে এই অবস্থা, যে পরিবারের কথার কারণে একটা ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত। আপনার পরিবার, আপনারা পরিবারের সাথে বসুন, এটা বাইরের বিষয় নয়। আচ্ছা আপু, সেটাই চেয়েছিলাম, এটা বাইরের বিষয় নয়। উনি খুবই টক্সিক, উনি ঘরের আপু, সম্মান আমরা বাইরে আর নিয়ে কথা যায়। বলবো এই না, মেয়ে, কারণ তুমি প্লিজ একদম আমার কিছু চুপ কথা থাকো, আছে, ঠিক আছে? প্লিজ এই দাঁড়াও। তোমার জন্য এই সংসার অশান্তি, দাঁড়াও। তুমি বারবার কেন কথা বলছো? এই আদ্রিতা কথা বলো না তুমি। আপনি এত ভালো এই তুমি থাকো, তুমি তুমি চুপ থাকো। বলবে আজকে তুমি আমাকে ভুলে গেছো? কি? এই আমি ভুলে যাইনি। আমি আমার ডাইনি বের আমাকে ভুলে গেছো তুমি? এই দাঁড়াও। আপনারা কথা বলো, অতিরঞ্জিত করছেন, আপনারা অতিরঞ্জিত করছেন। তুমি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তুমি একবার আমি আমার ল্যাঙ্গুয়েজ, আমার সুস্থ মস্তিষ্কে আছি। যে তার তুমি তোমার ব্রেনে নাই। এই মেয়েটা ঘরে এসে আমাকে কেন বিয়ে করলা? প্রবাস করে দিয়েছে। তুমি আমি একটু আপনাদেরকে থামতে বলছি। না, আপু, প্লিজ, না please, থামতে এখানে হবে। থামাতে এটা বলছি, ঝগড়া আপু। করার না, জায়গা এটা নয়। ঝগড়ার জায়গা না, please। না, আপনারা থামবেন। আমাকে কেন? এটা ঝগড়া করার, আপনাকে থামতে বলেছি আমি। তুমি অকারণে আদ্রিতা, তোমার মেয়েটার সমস্যা হয়ে গেছে। স্বপন, সমস্যা না, এটা তোমার। হ্যাঁ, আমার সমস্যা না, তোমার সমস্যা সমস্যা তোমার ইগোতে, তোমার ইগোর সমস্যা, তোমার এই অহংকার মেয়েটা সমস্যা। তোমাকে ব্রেনটা ওয়াশ করে করে আমার জীবনটা একদম পুরো আমি তো চাইনি এরকম কোনো সংসার হোক। আমি কি চেয়েছিলাম? আমি এরকম কোনো কিছু চাইনি। আমি সুন্দর একটা সংসার চেয়েছিলাম। আমি Just একটা প্রোগ্রাম normal শেষ একটা সংসার, করতে চাচ্ছি। যেটা তুমি আমাকে করেছিলে। আমি তুমি আমাকে প্রোগ্রাম বিশ্বাস শেষ করে করব। করেছিলে তুমি আমাকে। আমি প্রোগ্রাম শেষ করব, কারণ এটা একান্তই আপনাদের পারিবারিক বিষয় এবং আপনারা এখন যে আচরণটা করছেন এটা সত্যি আমার জন্য ভীষণ লজ্জার এবং আমাদের জন্য ভীষণ, আমাদের দর্শক যারা দেখছেন তাদের জন্য কারোর জন্য লজ্জার, কারোর জন্য হয়তো বা হাস্যকর। না আপু, কারণ আপনারা আবার লজ্জা- থামতে হবে। লজ্জা ওর থাকা উচিত। থামতে না, হবে, আমার কথা শেষ হয়। লজ্জা ওর থাকা উচিত। আমি কিন্তু এখানে আপনাদেরকে আমি থামতে একজন বলেছি। স্ত্রী কিভাবে পারে তার স্বামীকে সেকেন্ড বার বিয়ে করার জন্য কেন বিয়েটা করেছি তোমাকে বারবার বলছি আমি তোমাকে কেন বিয়ে করাইছি? সংসার সুখের তাহলে আপনারা এই ও, স্টুডিওটাতে করেছিলাম। আপনারা ঝগড়া করুন, আমি উঠে চলে যাচ্ছি। লাস্টে তোমার দুজন এটা ঠিক কি সুখ হয়ে বলে গেল না? আর আমাকে ওকে। আমাকে কি করলে? বা এটা সুখ বলে না, আদ্রিতা। আপনাদের ঝগড়া যদি শেষ হয় আমাকে জানাবেন, আমি
আমি আমাদের দরজাটা খুলে দিব, আপনারা কেন চলে যাবেন। সে কি শর্ট আমি করেছো তুমি কমপ্লেইন করেছো তুমি দেখেন ডেকে নিয়ে আসছো আমরা এখানে আসছি ভাইয়া, সে ক্যামেরা কেন অফ করেন। এই ঘটনাগুলো হবে বলো সম্ভব না। এই ধরনের আচরণগুলো কেন করবা ক্যামেরা অফ তুমি করে normal ওনারা মানুষ। ঝগড়া করুক। সুপ্রিয় দর্শক, অবশেষে ওনারা থেমেছেন। আসলে একান্ত পারিবারিক বিষয় কখনোই এভাবে মানে পরিবারের বাইরে নিয়ে আসা উচিত নয়। আগে আপনারা আপনাদের পরিবারের সাহায্য নিন, খুব কাছের বন্ধুদের সাহায্য নিন, তাহলেই যেটা হবে আপনাদের সমস্যার সমাধান অতি সুন্দরভাবে হওয়া সম্ভব। সকলেই শান্তিতে থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন এবং এমন কোনো ভুল করবেন না যা আপনাদের সংসারে ভয়াবহ পরিণতি বা অশান্তি নিয়ে আসতে পারে। আর হ্যাঁ, আপনাদের সবাইকে বলছি, আমাদের অপ্রিয় সত্য অনুষ্ঠানের প্রতিটি ঘটনা সত্য আর প্রতিটি চরিত্র কাল্পনিক। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং পরিবারকে ভালো রাখবেন। আমি বিদায় নিচ্ছি, নাজনীন হাসান চুমকি। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের সাথে।